আহসান এইচ মনসুর সংকটের সময় দায়িত্ব নিয়েছিলেন, রিজার্ভ বাড়ালেন, ব্যাংকিং খাত থেকে ধস থেকে টেনে তুললেন, কিন্তু তারপর কয়েক ঘন্টার ব্যবধানে জানলেন তিনি আর গভর্নর নন। যদি দায়িত্ব নেওয়ার পরিণতি এমন হয়, তাহলে আগামী দিনে কোনো যোগ্য অর্থনীতিবিদ কি এই চেয়ারে বসতে চাইবেন, নাকি এগোতে যাওয়ার আগে দুবার ভাববেন? আজ আমরা বিশ্লেষণ করব আহসান এইচ মনসুরের দায়িত্বকাল, তার অপসারণের নাটকীয়তা এবং এর গভীর বার্তা। 2024 সালের আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের অর্থনীতি ছিল চাপে। বাংলাদেশ ব্যাংক তখন সবচেয়ে স্পর্শকাতর প্রতিষ্ঠানের একটি। রিজার্ভ বিপিএম 6 পদ্ধতিতে নেমে এসেছিল প্রায় $20 বিলিয়ন। ডলারের বাজার অস্থির তখন। ব্যাংকিং খাতে আস্থা কমে গেছে। 100টি ব্যাংকের মধ্যে অন্তত 11টি ঝুঁকির মধ্যে। এই সময় দায়িত্ব নেন আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা করেছেন। পরে কানাডার ম্যাকমাস্টার এবং ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা এবং পিএইচডি নিয়েছেন। 1981 সালে যোগ দিয়েছিলেন IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে। 3 দশকের বেশি সময় বিভিন্ন দেশে নীতি নির্ধারণ এবং আর্থিক খাত ব্যবস্থাপনায় কাজ করেছেন। দেশে ফিরে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নেতৃত্ব দিয়েছেন। ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যানও ছিলেন। অর্থাৎ তিনি ছিলেন কেবল একজন প্রশাসক নন, একজন পেশাদার নীতি নির্ধারক, একজন পেশাদার অর্থনীতিবিদ। আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পর 1.5 বছরে যা যা পরিবর্তন এনেছেন। দায়িত্ব নেওয়ার সময় রিজার্ভ ছিল প্রায় $20 বিলিয়ন মতো। বিদায়ের সময় তা দাঁড়ায় $32 থেকে $33 বিলিয়ন এবং গ্রস রিজার্ভ প্রায় $35 বিলিয়ন, অর্থাৎ প্রায় $12 বিলিয়ন উন্নতি। রেমিটেন্স বেড়ে $31 বিলিয়ন ছাড়ায় পরবর্তী অর্থ বছরে আরও বাড়ার সম্ভাবনা তৈরি করে রেখে যান তিনি। ডলারের দর দীর্ঘ সময় 122 টাকার আশেপাশে স্থিতিশীল রাখা হয়। দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়। ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়ায়। খেলাপি ঋণের প্রকৃত চিত্র প্রকাশ করা হয়, যা 36% বেশি ক্লাসিফাইড লোন হিসেবে সামনে আসে। সুদহার কমানোর রাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর নীতি অনুসরণ করা হয়। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন বাড়াতে সংশোধনী আনার চেষ্টা করেন, যদিও তা আটকে যায়। অর্থাৎ সিদ্ধান্তগুলো ছিল কঠিন, জনপ্রিয় নয়, কিন্তু নীতিনিষ্ঠ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন কাজের পরিণতি যদি হয় আকস্মিক অপসারণ এবং তথাকথিত সুশীলদের মব কালচার, যেটা তারা প্রতিষ্ঠিত করেছিল, সেই মবের মাধ্যমে তাকে বিতাড়িত করা হয়, তাহলে ভবিষ্যতের কেউ কি এই কঠিন সিদ্ধান্ত নিতে চাইবেন? দায়িত্বের শেষ দিকে শুরু হয় অভ্যন্তরীণ অসন্তোষ। কিছু কর্মকর্তা তার বিরুদ্ধে অভিযোগ তোলেন। সংবাদ সম্মেলনে তাকে স্বৈরাচারী বলেও আখ্যা দেওয়া হয়। গভর্নর পাল্টা অভিযোগ করেন স্বার্থান্বেষী মহল বিশৃঙ্খলা তৈরি করছে। কয়েকজন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। স্বায়ত্ত শাসন আমরা পেয়েছি, স্বৈর শাসন। এই স্বৈর শাসনে আমরা থাকতে চাই না। আমাদের কিছু ন্যায্য দাবি নিয়ে আমরা বারবার উঠেছিলাম গভর্নর স্যারের সম্মুখে। আমরা বলেছিলাম এগুলো আমাদের সুরাহ করা হোক, কিন্তু উনি সেগুলো আমলে নেননি, বরং উনি দমন পীড়নের আশ্রয় নিয়েছেন এবং রীতিমতো সেগুলো করে যাচ্ছেন। অবশেষে অপসারণের নাটকীয়তা। সংবাদ সম্মেলন শেষ করেন তিনি। গণমাধ্যমে বলেন তিনি পদত্যাগ করেননি। এরপর খবর আসে নতুন গভর্নর নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে। তাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, এমন অভিযোগও উঠে। তিনি ভবন ত্যাগ করেন। তার উপদেষ্টা আহসানুল্লাহকে ঘিরে ধরে একদল কর্মকর্তা। ধাক্কাধাক্কি, অপমান সবকিছু ঘটে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে। একটি কৌশলগত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভেতরে এই দৃশ্য দেশ জুড়ে প্রশ্ন তোলে, এটি কি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি ক্ষমতার চূড়ান্ত প্রদর্শন, নাকি নতুন ক্ষমতার বার্তা? একই ঘটনার পুরনো ইতিহাস যদি আমরা দেখি, প্রশ্নটা অনেকেই করেছেন, এটা কি নজিরবিহীন ঘটনা? ইতিহাস বলছে না। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদ বহুবার রাজনৈতিক চাপ, অভ্যন্তরীণ অসন্তোষ এবং প্রভাবশালী মহলের বিরূপ আচরণের মুখে পড়েছে। 1996 সালে গভর্নর খোরশেদ আলমের মেয়াদ শেষ হতে তখনও প্রায় 1 মাস বাকি।
কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে তাকে কার্যত কোণঠাসা করে ফেলা হয়। ব্যাংকের ভেতরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়, বাইরে থেকেও চাপ বাড়তে থাকে। শেষ পর্যন্ত মেয়াদ পূর্ণ করার সুযোগ পাননি তিনি। 2003 সালে গভর্নর ফখরুদ্দিন আহমেদের সময়ও দেখা যায় আরেক নাটকীয় দৃশ্য। কিছু কর্মকর্তা সরাসরি তার কক্ষে ঢুকে বিক্ষোভ দেখান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পরে 10 জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে এটি ছিল এক বিরল এবং কঠোর প্রশাসনিক পদক্ষেপ। 2005 সালে গভর্নর সালেহউদ্দিন আহমেদের বিদায়ের দিনও পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ। গেটে অবরোধ, অভ্যন্তরীণ চাপ সব মিলিয়ে তার শেষ কর্মদিবসটিও ছিল বিতর্কময়। এমনকি আরো আগে 1997 সালের দিকে এক প্রভাবশালী শিল্প গোষ্ঠীর ব্যক্তির সঙ্গে গভর্নরের অসৌজন্যমূলক আচরণের ঘটনাও আলোচিত হয়েছিল, কিন্তু সে ঘটনার কোনো দৃশ্যমান শাস্তিমূলক পরিণতি দেখা যায়নি। অর্থাৎ বারবার দেখা গেছে গভর্নর পদ শুধু অর্থনৈতিক নীতি নির্ধারণের জায়গা নয়, বরং ক্ষমতার টানাপোড়েনেরও একটি কেন্দ্রবিন্দু। এই ধারাবাহিকতায় দাঁড়িয়ে প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যদি ইতিহাস বারবার এমন সংকেত দেয় যে এই পদ রাজনৈতিক ঝুঁকিপূর্ণ, তাহলে ভবিষ্যতের কোনো যোগ্য এবং পেশাদার ব্যক্তি কি নির্ভয়ে দায়িত্ব নিতে এগিয়ে আসবেন? নতুন গভর্নর মোস্তাকুর রহমান এখন দায়িত্বে। বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে অযোগ্য কোনো লোক গভর্নর হয়েছে বলে জানা নেই। তিনি একজন কস্ট অ্যাকাউন্ট্যান্ট এবং তিনি ঋণ খেলাপি। তিনি একটি গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক। সেই ব্যক্তি যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন পরিচালনা কমিটিতে থাকার কারণে গভর্নর পদ বেছে নিয়েছেন, তার হাতে কি বাংলাদেশের অর্থনীতি সত্যিকার অর্থে কি নিরাপদ থাকবে? এটা সাধারণ মানুষের কাছে প্রশ্ন রেখে দেয়া হলো। তার সামনে রয়েছে IMF কর্মসূচি বাস্তবায়ন, দুর্বল ব্যাংকের পুনর্গঠন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন রক্ষা এবং রাজনৈতিক চাপ সামাল দেওয়া। একজন রাজনীতিবিদ, একটি দলের অনুগত একজন রাজনীতিককে যদি গভর্নর বানানো হয়, তিনি তো চাপ সামাল দিতেই পারবেন, তাই না? সো এটি কেবল অর্থনীতির লড়াই নয়, এটি আস্থার লড়াই। একজন গভর্নরের অপসারণ প্রশাসনিক হতে পারে, কিন্তু এর প্রতীকী প্রভাব অনেক গভীর। যদি বার্তা যায় সংস্কার করলে ঝুঁকি বাড়ে, কঠিন সিদ্ধান্ত নিলে অবস্থান অনিশ্চিত হয়, তাহলে আগামী দিনের সেরা মানুষগুলো কি সামনে আসবেন আদৌ, নাকি নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে পর্যবেক্ষক হয়ে থাকবেন? প্রশ্নটা ব্যক্তি নয়, প্রশ্নটা প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংক কোনো ব্যক্তি নয়, বাংলাদেশ ব্যাংক একটি প্রতিষ্ঠান। একটি শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংক মানে স্বাধীন সিদ্ধান্ত, মর্যাদাপূর্ণ দায়িত্ব গ্রহণ এবং প্রস্থান এবং ধারাবাহিক সংস্কার। বাংলাদেশ কি সেই পথে আদৌ হাঁটবে, নাকি অপসারণের রাজনীতি ভবিষ্যতের যোগদানের মনে ভয় ঢুকিয়ে দেবে? উত্তরটা সময় দেবে, কিন্তু প্রশ্নটা এখনই তুলতে হবে।